আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথু মুবিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনায় আরো 237 জনের মৃত্যু। লকডাউন শেষে খুলেছে অফিস আদালত। গণপরিবহনের ঠাসাঠাসি, শপিং মলে ভিড়। বরাদ্দের চেয়ে টিকা প্রত্যাশীর সংখ্যা অনেক বেশি। রাজধানীতে বিশৃঙ্খলা চলছেই। চীন থেকে 6 কোটি ডোজ ভ্যাকসিন কিনছে সরকার। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। করোনা ভাইরাসে দেশে আরো 237 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু ঢাকা বিভাগে মারা গেছেন 105 জন। দ্বিতীয় হটস্পট চট্টগ্রাম বিভাগেও মৃত্যু হয়েছে 54 জনের। সবশেষ 24 ঘন্টায় 10,000-এর বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার নেমে এসেছে 23%। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। করোনা আক্রান্ত হয়ে গত দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হলেও একদিনের ব্যবধানেই প্রাণহানি কিছুটা কমেছে। গেল 24 ঘন্টায় ভাইরাস আরও 237 জনের প্রাণ কেড়ে নিয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 23,398 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায় গত 7 দিনে 1,764 জনের মৃত্যু হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় 9% বেশি। অতিমারী পরিস্থিতি নিয়ন্ত্রণে সবাইকে টিকা গ্রহণের আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত 7 দিনে শনাক্তকৃত রোগীর সংখ্যা 80,229 জন, যেটি পূর্ববর্তী 7 দিনের শনাক্তের চেয়ে 21,112 জন কম। আজ অবধি সর্বমোট শনাক্ত হয়েছেন 13,76,322 জন। গত 7 দিনে এক নজরে যদি দেখি তাহলে মোট মৃত্যু হয়েছে 1,764 জনের, যেটি পূর্ববর্তী 7 দিনের চাইতে 9% বেশি। অতিমারী মোকাবেলায় যতগুলো পথ আছে তার একটি অন্যতম হচ্ছে টিকা গ্রহণ করা। যথাসময়ে টিকাটি গ্রহণ করবেন, অন্যকে টিকা গ্রহণ করতে উৎসাহ দেবেন এবং ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি আমরা কোনো অবস্থাতেই আপোস করতে পারবো না। মৃতদের মধ্যে 134 জন পুরুষ, নারী 103 জন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায় 30 থেকে 50 বছরের মধ্যে মারা গেছেন 38 জন, আর 51 থেকে 80 বছরের মধ্যে 192 জন। 30 বছরের নিচে মৃত্যু হয়েছে 7 জনের। এদিকে গত এক সপ্তাহে উল্লেখযোগ্য হারে কমেছে সংক্রমণের হার। শেষ 24 ঘন্টায় 44,430 জনের নমুনা পরীক্ষায় 10,420 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 23.45%। ঢাকা বিভাগে শনাক্ত 5,000-এর বেশি, আর চট্টগ্রাম বিভাগে 2,173 জন। 12 আগস্ট থেকে শুরু হবে মডার্না, ফাইজার আর সিনোফার্মার টিকার দ্বিতীয় ডোজ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। সর্বাত্মক লকডাউন শেষে খুলেছে অফিস আদালত। এদিকে টানা 19 দিনের লকডাউন শেষে আবারও চালু হয়েছে গণপরিবহন। রাজধানীর বিভিন্ন সড়কে সকাল থেকে ছিল তীব্র যানজট। তবে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সড়কে অর্ধেক সংখ্যক পরিবহন চলছে কিনা তা নিশ্চিত করা যায়নি। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। সব আসনে যাত্রী নিয়ে চালু হওয়া গণপরিবহনের পাশাপাশি সিএনজি, অটোরিকশা এবং মোটরসাইকেল চলাচলও বেড়েছে রাজপথে। লকডাউন শেষে সবকিছু চালু হবার প্রথম দিনই অনেক জায়গায় তৈরি হয় যানজট। সব আসনে যাত্রী নিয়ে এবার অর্ধেক বাস চলার কথা থাকলেও বাস্তবে তার কোনো নমুনা দেখা যায়নি। পরিস্থিতিটা ভালোই দেখতেছি, স্বাস্থ্যবিধি মেনেই সবাই উঠছে, সবার মুখে মাস্ক দেখতেছি, এটা একটা ভালো দিক। ঠিক মতো আমরা গাড়ি পাচ্ছিলাম না, টাইম মেনটেন্যান্স করতে পারছিলাম না। সেক্ষেত্রে এখন অনেক ভালো লাগছে, টাইম মেনটেন্যান্স করতে পারছি অনেকটাই। এখন তো শুরু হলো আজকে, এখন তো বোঝা যাচ্ছে না ওদের অ্যাটিটিউড কি হবে, তাই না? দেখা যাক, সরকার যেটা বলছে সেটা মানে তাই তো ভালো। অর্ধেক বাস চলাচল নিয়ে পরিবহন সংশ্লিষ্টদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে দীর্ঘ বিরতির পর রাস্তায় গাড়ি নামাতে পেরে খুশি পরিবহন শ্রমিকরা। 20-21 দিন পর আমরা আজকে গাড়ি চালাইতেছি, যাত্রী একটু কম রাস্তায়। সরকারি নিয়ম মানে আপনার এই যে যদি সবাই মাস্ক লাগায় যদি সবাই চলাফেরা করে, তাহলে স্বাস্থ্যবিধি মেনে চলে যদি, তাহলে ভালো থাকবে সবাই। এদিকে সড়কে যানজট থাকলেও গণপরিবহন চালু হওয়ায় যাত্রীরা ছিলেন স্বস্তিতে। আবার স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রেও তারা অনেকেই ছিলেন সতর্ক। অনেকদিন পর বের হতে পারলাম, জেলখানা থেকে বের হলাম আর কি। তো আমার একটা রিকোয়েস্ট সরকারের প্রতি, যে ওই লকডাউন না দিয়ে স্বাস্থ্যবিধির উপর গুরুত্ব দিলে ভালো হয়, মানুষের ভোগান্তি কম হয়। আজকে তো ভালোই লাগতেছে, পরবর্তীতে কেমন হবে কি বোঝা যাচ্ছে না। মাস্ক লাগাইয়া চলে তাহলে সবার পক্ষে ভালো, লকডাউন থাকলে সবার পক্ষে সমস্যা। এর আগে অর্ধেক আসনে 60% বেশি ভাড়ায় যাত্রী পরিবহনের নিয়ম ছিল। এবার পূর্ণ আসনে আগের ভাড়ায় ফিরে গেছে বাস মালিকরা।
দীর্ঘদিন বন্ধ থাকার পর গণপরিবহন চালুর প্রথম দিনই রাজধানীর চিত্র পুরোপুরি বদলে যায়। অনেক সড়কই এভাবে তৈরি হয় তীব্র যানজট। তবে গণপরিবহন চলুক বা না চলুক, নিজেকে সুরক্ষিত রাখতে এবং করোনা সংক্রমণের ঝুঁকি কমাতে অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে বাইরে বের হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। 19 দিন পর খুলেছে শপিং মল ও রেস্তোরাঁ। প্রথম দিনে ছিল ক্রেতাদের ভিড়, তবে নেই স্বাস্থ্যবিধির বালাই। দীর্ঘদিন পর দোকানপাট খুলতে পেরে খুশি ব্যবসায়ী ও কর্মচারীরা। রিপোর্ট করছেন নজিবুর রহমান। লকডাউন প্রত্যাহারের পর রাজধানী জুড়ে শুরু হয় কর্মচঞ্চলতা। নগরীর শপিং মলগুলো ফিরেছে আগের রূপে। ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে মুখর দোকানপাট। নিউ মার্কেট, গাউসিয়া সহ সব মার্কেটের চিত্র একই। কোনো স্বাস্থ্যবিধি নাই। মাস্ক পরাই ছিলাম এতক্ষণ, খুলছি মাত্র, ওয়াশরুমে গেছিলাম তো আর পড়তে মনে ছিল না। আমাদের জনগণ থেকে এই জিনিসটা আসা প্রয়োজন যে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো। তবে দীর্ঘ সময় পর আয়ের সুযোগ পেয়ে খুশি বিক্রেতারা। সে তো অনেক খুশি লাগতেছে, লকডাউনের পর দোকান খোলা মানে আমাকে অনেক খুশির ব্যাপার। ঠিক আছে, আর বন্ধ থাকলে তো আর কষ্ট মানুষে বোঝান যাবে না। অনেকদিন পর রেস্টুরেন্টে বসে খেতে পারছে মানুষ, কিন্তু শঙ্কাও আছে করোনা সংক্রমণের। তবে স্বাস্থ্যবিধি মেনে রেস্টুরেন্ট চালানোর কথা বলছেন ব্যবসায়ীরা। স্বাস্থ্যবিধি আসলে আমি তো একা মানলে হবে না, কেউ মানতেছে না, আর স্বাস্থ্যবিধি মানার কোনো পরিবেশও নেই। এখন যেহেতু খোলা হয়েছে আমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে দোকানদারি করবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে। শপিং মল, রেস্টুরেন্ট খোলার পর করোনা সংক্রমণ বাড়ে কিনা তা নিয়ে সংশয় আছে অনেকের। গত বছরের লকডাউনে 53 লাখ ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানের দৈনিক ক্ষতির পরিমাণ ছিল প্রায় 1074 কোটি টাকা। তবে লকডাউন উঠে যাওয়ায় সেই ক্ষতি কাটিয়ে ওঠার প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা। কিন্তু সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনা করতে না পারলে ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে দেশের করোনা পরিস্থিতিতে। নজিবুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। এখন থেকে দেশের সব নিম্ন আদালতে স্বাভাবিক বিচার কাজ চলবে। বুধবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আলী আকবর স্বাক্ষরিত সার্কুলারে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দেশের সব অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালে স্বাভাবিক বিচার কাজ পরিচালিত হবে। বিচারক প্রযোজ্য ক্ষেত্রে শারীরিক উপস্থিতিতে অথবা ভার্চুয়াল কোর্টের মাধ্যমে সব রকমের বিচার কার্যক্রম পরিচালনা করবেন। তবে শারীরিক উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা নিতে হবে। গণটিকার পঞ্চম দিনেও রাজধানীর বেশিরভাগ কেন্দ্রে রয়েছে বিশৃঙ্খলা। এদিনও 350 করে টিকা দিয়ে বাকিদের ফিরিয়ে দেওয়া হয়। বরাদ্দের চেয়ে টিকা প্রত্যাশীদের সংখ্যা বেশি হওয়ায় যথারীতি বিপাকে পড়েন কেন্দ্রের সংশ্লিষ্টরা। শফিউল আলম সুজনের রিপোর্ট। ভোর থেকে টিকার জন্য দীর্ঘ সময়ের অপেক্ষা, অধৈর্য হয়ে ধাক্কাধাক্কি, পরে জোর করে রাজধানীর নয়াপল্টনের এই কেন্দ্রে প্রবেশ করেন টিকা প্রত্যাশীরা। প্রতিটি কেন্দ্রে 350 টিকা দেওয়ার কথা থাকলেও এদিনও ভিড় করে অসংখ্য মানুষ। এই অবস্থায় বাকিদের ফিরিয়ে দিতে বেগ পোহাতে হয় কেন্দ্রগুলোর। টিকা না পেয়ে ক্ষোভ ও ভোগান্তির যেন শেষ নেই তাদের। এই সিরিয়ালে পড়ছি 72 জনের পিছনে 5:30 এসে, তারপরেও এই 1.5-2 ঘন্টা ভ্যাকসিন দেওয়ার পরেও বলতেছে যে ভ্যাকসিন শেষ। আমরা এই যে লোকগুলা সকাল 3-4 বাজে দাঁড়ায় রয়েছি, আমি ব্যাংকে চাকরি করি, আমি অসুস্থ হয়ে পড়ছি। আমি নোয়াখালী বর্ডার, এখানে থাকি 3 বছর ধরে, এখন টিকা দিবেলা এসে টিকা দেয় না। তবে এমন চিত্রের ব্যতিক্রমও রয়েছে কিছু কেন্দ্রে। রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় রাজধানীর পরিবাগের এই কেন্দ্রে শৃঙ্খলায় টিকা নিতে পেরেছে এসব মানুষ। আর এখানে তো ইজি হয়ে যাচ্ছে, ভোটার আইডি কার্ড নিয়ে আসলে সাথে সাথে দিয়ে দিচ্ছে, সো এখন তো আর কোনো টেনশন হওয়ার কথা না। সবাই নিতেছে, এজন্য সবাই উৎসাহ হয়ে আসলাম। গণটিকার আগ্রহ বেড়েছে সাধারণ মানুষের মধ্যে। টিকা কেন্দ্রে অপেক্ষা করতেও রাজি তারা। তবে দীর্ঘ সময় অপেক্ষার পর টিকা না পাওয়ার পেছনে অনিয়মের কথা জানান তারা। আমরা প্রতিদিন সংসার, বাচ্চা কাচ্চা ফেলে সারাদিন এখানে বসে থাকি, অথচ টিকা পাই না। এভাবে আমরা কতদিন এভাবে হয়রানি হব? তো ওদিক দিয়ে একটা গেট আছে, ওদিক দিয়ে লোক উঠায়, ওনাদের রেফারেন্সের যে লোকগুলো আছে, আর এদিক দিয়ে বের হয় টিকা দিয়ে। 300 টিকা আছে, 50 নম্বরে থাকা সত্ত্বেও একটা মানুষ কিভাবে টিকা পায় না, আপনি আমাকে বলেন। আসলে এখানে উপস্থিতিটা অনেক বেশি, কোনোদিন 1500, কোনোদিন 2000। আমরা তো সকলকে এই ভ্যাকসিনের আওতায় আনতে পারতেছি না। আমাদের যদি টিকাটা সরকার বাড়িয়ে দিত, হয়তো জনগণের সেবাটা আমরা পর্যাপ্ত পরিমাণ দিতে পারতাম। টিকার সংখ্যা বাড়ানোর পাশাপাশি ক্যাম্পেইনের সময় বাড়ানোর কথাও জানান সংশ্লিষ্টরা। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা।
চীন থেকে সিনোফার্মের আরও 6 কোটি ডোজ টিকা কিনছে সরকার। আগের দামে কেনা এসব ভ্যাকসিন নভেম্বরের মধ্যেই দেশে আসবে। ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠক শেষে অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল এসব তথ্য জানান। রেমিটেন্স জাদু শেষ হচ্ছে। সম্প্রতি এক সেমিনারে সিপিডির এমন বক্তব্যের সমালোচনা করেন অর্থমন্ত্রী। শারফুল আলমের রিপোর্ট। করোনা ভাইরাস থেকে সুরক্ষিত রাখতে দেশের 82 বা প্রায় 14 কোটি জনগোষ্ঠীকে করোনা টিকার আওতায় আনতে চায় সরকার। এজন্য প্রয়োজন 27 কোটি 65 লাখ ভ্যাকসিন। পরিকল্পনা অনুযায়ী ভারত, চীন এবং কোভ্যাক্সের আওতায় জাপান ও যুক্তরাষ্ট্র থেকে আসছে টিকা। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে মোট টিকা এসেছে 2.5 কোটিরও বেশি। চীন এবং কোভ্যাক্সের মাধ্যমে এখন টিকার মজুদ বাড়াতে চায় সরকার। এরই ধারাবাহিকতায় সিনোফার্ম থেকে আরও টিকা কেনা হচ্ছে। সিনোফার্ম থেকে 60 মিলিয়ন ডোজ ভ্যাকসিন আমরা ক্রয়ের প্রস্তাব অনুমোদন করেছি, বাকিটা সংগ্রহ করতে হবে। এর আগে সরকারের কেনা সিনোফার্মের 1.5 কোটি ডোজের 70 লাখ টিকা দেশে এসেছে। কোভ্যাক্স সুবিধার আওতায় একই প্রতিষ্ঠানের 17 লাখ ও উপহারের 11 লাখ ডোজ ভ্যাকসিনও পেয়েছে বাংলাদেশ। চলতি সপ্তাহে করোনায় পিছিয়ে পড়া জনগোষ্ঠী নিয়ে ভার্চুয়াল সেমিনারে সিপিডি জানিয়েছিল প্রবাসী আয়ের সুদিন শেষ হচ্ছে। এই বক্তব্যে দ্বিমত পোষণ করে অর্থমন্ত্রী বলেন, বছরের কোনো এক সময়ে প্রবাসী আয় কম হলেই তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এটা তো জাদু না, সুতরাং রেমিটেন্স কখনো শেষ হবে না। প্রথম 9 দিনের ফিগারও যদি আমরা বিবেচনা করি, মূল্যায়ন করি, তাহলে দেখতে পাই যে এখানেও প্রবৃদ্ধি অনেক বেশি। এটার সুবাতাস বইবে না, এগুলো কেন বলে আমি জানি না। যারা বলেন আসলে তারা দেশকে ভালোবাসেন কতটুকু আমি জানি, আমার সন্দেহ। আগস্ট মাসের প্রথম 9 দিনে $567 মিলিয়ন ডলারেরও বেশি প্রবাসী আয় দেশে এসেছে, যা গত বছরের একই সময়ের চেয়ে বেশি বলে জানান অর্থমন্ত্রী। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরিচালিত কোভ্যাক্স কর্মসূচির আওতায় চীন উৎপাদিত আরও 17,601 ডোজ সিনোফার্মের করোনা টিকা দেশে এসেছে। এই কর্মসূচির আওতায় এ নিয়ে সিনোফার্মের মোট 34,10,400 টিকা আসলো। সন্ধ্যায় এমিরেটস এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে চীনের রাজধানী বেইজিং থেকে দুবাই হয়ে টিকাগুলো ঢাকায় আসে। কোভ্যাক্সের মাধ্যমে সিনোফার্মের মোট 34,71,600 ডোজ টিকা পাবে বাংলাদেশ। করোনার টিকা নিয়ে বিএনপি নেতারা এখন জনস্বার্থ বিরোধী অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয় জাতীয় শোক দিবস উপলক্ষে চিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, টিকা কার্যক্রমের শুরু থেকে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে দলটি, যা শাস্তিযোগ্য অপরাধ। বাংলা ভাষার সবাই 100 কোটি মানুষকে যে টিকা প্রদান করা হচ্ছে, সেই টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানো, তাহলে সেটি অবশ্যই জনস্বার্থ বিরোধী। তারা আগেও সে কাজ করেছে, গতকাল রিজওয়ানা আবারও সেই কাজ করেছে, যেটি জনস্বার্থ বিরোধী এবং শাস্তিযোগ্য অপরাধ। শুধু খাওয়ার জন্য রান্না নয়, এটি একটি শিল্প বলে মন্তব্য করেছেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। ফার্ম ফ্রেশ উইকলি নিউ রেসিপির অনুষ্ঠানে একথা বলেন তিনি। অনুষ্ঠানে সবসময় এটিএন বাংলার পাশে থাকার প্রতিশ্রুতি দেন আকিজ ভেঞ্চারের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ আলমগীর। রাবিয়া আক্তার সুবর্ণার রিপোর্ট। একদম মিশে না যায় ভিতরে। দেখে মনে হতে পারে কোনো খাবারের আয়োজনের প্রস্তুতি, কিন্তু না, এসব করা হচ্ছে এটিএন বাংলার সাপ্তাহিক অনুষ্ঠান ফার্ম ফ্রেশ উইকলি নিউ রেসিপির জন্য। আকিজ ভেঞ্চারের পণ্য সামগ্রী দিয়ে তৈরি করা হচ্ছে নতুন রেসিপি। দেশি খাবারের রেসিপি এবং পুষ্টিবিদ্যার নানান তথ্য তুলে ধরেন এটিএন বাংলার ফার্ম ফ্রেশ উইকলি নিউ রেসিপি অনুষ্ঠানটি। আকিজ গ্রুপের যে ডায়েরি প্রোডাক্টসগুলি উনি অনেক ভালো করবেন এবং অনেক উঁচাই নিয়ে যাবেন, এবং আমি আবার ওনাকে বলবো যে এতকাল আপনি আমাদের অনেক সহযোগিতা করছেন, আমি আশা করব আগামীতেও আপনি আমাদের সহযোগিতার হাতটা বাড়িয়ে রাখবেন, এটাই আমার কামনা। আকিজ ভেঞ্চারের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ আলমগীর অনুষ্ঠানে একটি ডেজার্ট তৈরি করেন। তিনি জানান, শুধু এই অনুষ্ঠানেই নয়, ভবিষ্যতেও ফার্ম ফ্রেশ এটিএন বাংলার পাশে থাকবে। আমি গ্যারান্টি দিচ্ছি, ফার্ম ফ্রেশের প্রতিটি প্রোডাক্ট 100% খাঁটি এবং 100% খাঁটি দুধ থেকে বেরিয়েছে। এটা আপনারা যে কোনো জায়গায় যে কোনো চেকে আমরা এটার জন্য আছি। আজকের এই অনুষ্ঠানে এখানে এসে আমার অনেক ভালো লাগছে। আমার অনেক দিনের প্রিয় বন্ধু ডক্টর মাহফুজ এখানে আসছেন। টিএনএর জন্মলগ্ন থেকে আমি ওনার সাথেই ছিলাম, আছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এটিএন বাংলার অনুষ্ঠান ও সম্প্রচার উপদেষ্টা তাশিক আহমেদ,
হেড অব মার্কেটিং উত্তম কুমার শীল, মোহাম্মদ শফিকুল ইসলাম ডেপুটি হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস। এছাড়া উপস্থিত ছিলেন আকিজ গ্রুপের ম্যানেজার মোহাম্মদ আরিফুল হক, হেড অব মিডিয়া অ্যান্ড ডিজিটাল, ডিজিএম ব্র্যান্ড মার্কেটিং মোহাম্মদ মাইদুল ইসলাম। আরও ছিলেন অনুষ্ঠানের উপস্থাপিকা লবি রহমান। অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি শনিবার 6:30টায়। চোখ রাখুন এটিএন বাংলা। রাবে আক্তার সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা। ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি থেকে পণ্য কিনে প্রতারিত হলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে মামলা করতে গ্রাহকদের পরামর্শ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সচিবালয়ে ইভ্যালি নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভা শেষে অতিরিক্ত সচিব হাফিজুর রহমান একথা জানান। এ সময় সামঞ্জস্যহীন ই কমার্স সাইট থেকে পণ্য ক্রয়ের ক্ষেত্রে ভোক্তাদের আরও সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। দেনা পাওনার হিসাব জমা দিতে 3 সপ্তাহের সময় দেওয়া হয়েছে ইভ্যালিকে। আমরা ভোক্তাদেরকে রিকোয়েস্ট করব যে তারা যেন ভোক্তা অধিকারে যদি সে প্রতারিত হয়ে থাকে তাহলে নয়, এবং যদি সে মনে করে যে তার পাওনাটা আদায় দরকার তাহলে তারা ভোক্তা অধিকারে মামলা দায়ের করতে পারে। এছাড়া যে সমস্ত মার্চেন্ট তাদেরকে পণ্য দিয়েছেন তারা যদি নির্দিষ্ট সময়ে তারা পেমেন্ট না পেয়ে থাকেন তাহলে তাদেরও উচিত হবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করোনা মহামারীতে অর্থনীতির ইতিবাচক ধারাবাহিকতা ধরে রাখতে ক্ষতিগ্রস্ত অতি ক্ষুদ্র ও ক্ষুদ্র ব্যবসায়ীদের আরও বেশি নগদ সহায়তা দেওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। এসএমই শিল্পে কর্মসংস্থানের সুযোগ বাড়ায় এ খাতে আরও বেশি বিদেশি বিনিয়োগ প্রয়োজন বলেও মনে করেন তিনি। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই বঙ্গবন্ধুর দর্শন শিল্প ও বাণিজ্য উন্নয়নে বাংলাদেশ নিয়ে ভার্চুয়াল সেমিনারে এসব কথা বলেন ফরাসউদ্দিন। সেমিনারে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, ব্যবসা বাণিজ্য প্রসারে সরকারি বেসরকারি খাতকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে। এ পর্বের শুরুতেই পার্টেক্স খেলার খবর। বার্সেলোনার মতো পিএসজির হয়েও সব ট্রফি জিততে চান লিওনেল মেসি। ফরাসি ক্লাবের হয়ে প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নিজের লক্ষ্যের কথা জানান 6 বারের বিশ্বসেরা এই ফুটবলার। দলে যোগ দেয় ক্লাব মালিক নাসির আল খেলাইফি ধন্যবাদ জানান মেসিকে। বলেন তার বিশ্বাস পিএসজিকে আরও শিরোপা এনে দেবেন বিশ্বসেরা এই ফুটবলার। এস এম আশরাফের রিপোর্ট। ঘড়ির কাঁটায় বাংলাদেশ সময় 3:08। বহুল প্রতীক্ষার অবসান ঘটালেন লিওনেল মেসি। বার্সেলোনার বাইরে প্রথম কোনো ক্লাবের হয়ে কথা বলতে 3 সন্তান আর স্ত্রী নিয়ে হাজির সংবাদ সম্মেলনে। শুরুতেই ক্লাব সভাপতি নাসের আল খেলাইফি মেসিকে উদ্দেশ্য করে বলেন, তাদের সাথে এমন একজন যুক্ত হয়েছেন যিনি আজীবন শিরোপা জিতে এসেছেন এবং পিএসজির হয়েও জিতবেন। আমাদের সঙ্গে এমন একজন আছেন যিনি সবকিছু জিতেছেন, যিনি এরপরেও আমাদের হয়ে আরও অনেক শিরোপা জিতবেন। আমাদের দলে বিশ্বের সব সেরা খেলোয়াড় ও কোচ আছে। মেসি, আমি অঙ্গীকার করছি তোমার ছেলেরা প্যারিস শহরকে ভালোবাসবে। বার্সেলোনার হয়ে সব শিরোপা জেতা ফুটবল জাদুকর বলেন, শৈশব থেকেই তিনি চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন। এই ক্লাবের হয়েও সেই মানসিকতার পরিবর্তন হবে না। পিএসজি এই মৌসুমে দুর্দান্ত কিছু খেলোয়াড় এনেছে। গত কয়েক বছর চ্যাম্পিয়ন লিগ জেতার ব্যাপারে অনেকখানি এগিয়ে ছিল তারা। আমি এই ক্লাবে এসেছি এই লক্ষ্য নিয়েই, সর্বোচ্চ দিয়ে চ্যাম্পিয়ন লিগ জেতার চেষ্টা করব। পিএসজিতে নেইমার 10 নম্বর জার্সিটি দিতে চাইলেও নিতে অস্বীকার করেন মেসি। ক্যারিয়ার শুরু করা 30 নম্বর জার্সি গায়ে মাঠে নামার সিদ্ধান্ত তার। এদিকে প্যারিসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিতে নেইমারের ভূমিকার কথাও উল্লেখ করেন মেসি। আমি নেইমারকে অনেক আগে থেকেই চিনি, আমাদের লক্ষ্যও এক। অনেক বছর আলাদা ছিলাম, কিন্তু আমার মনে হয় একসঙ্গে খেললেই ভালো হয় ব্যাপারটা। আমার পিএসজিতে আসার পেছনে নেইমার অন্যতম কারণ। তবে এখনই মাঠে নামা হচ্ছে না আর্জেন্টাইন মহাতারকার। মৌসুম শুরুর প্রস্তুতির জন্য 2 সপ্তাহের সময় চেয়েছেন। সেই হিসেবে 12 সেপ্টেম্বর ক্লেরমন্ট ফুটের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হতে পারে এই মহাতারকার। এস এম আশরাফ, এটিএন বাংলা। একই সঙ্গে 2টি সুখবর পেলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। আইসিসির জুলাই মাসের সেরা ক্রিকেটার এবং টি-20 ফরম্যাটে আবারও বিশ্বসেরা অলরাউন্ডার হলেন তিনি।
এটা অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ে সিরিজে দুর্দান্ত নৈপুণ্যের স্বীকৃতি পেলেন সাকিব আল হাসান। আরো জানাচ্ছেন পরাগ আরমান। বেশ কিছুদিন ধরে ক্রিকেটের সীমা ছাড়িয়ে বাংলাদেশের সবচেয়ে বড় বিজ্ঞাপনের নাম সাকিব আল হাসান। আরও একবার তিনি বিশ্ব দরবারে বাংলাদেশকে উঁচু করে ধরলেন। মাত্র কদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের 15 বছর পার করলেন সাকিব। তারপর প্রবল প্রতাপশালী অস্ট্রেলিয়াকে 5 ম্যাচের টি-20 সিরিজে 4-1 ব্যবধানে নাস্তানাবুদ করে বাংলাদেশ। তাতে সিরিজ সেরার পুরস্কার জেতেন সাকিব আল হাসান। মন্থর পিচে ব্যাট করে 5 ইনিংসে করেন 114 রান আর হাত ঘুরিয়ে তুলে নেন 7 উইকেট। সঙ্গে আন্তর্জাতিক টি-20তে প্রথম ক্রিকেটার হিসেবে 1000 রান ও 100 উইকেটের ডাবল পূর্ণ করেন। এমন পারফরম্যান্সে 2017 সালের অক্টোবরের পর সাকিব আবারও চলে আসেন টি-20তে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে। জুলাই মাসটাও দারুণ কেটেছে সাকিব আল হাসানের। ব্যাট বল দুটোই কথা বলেছে এই অলরাউন্ডারের হয়ে। তার পুরস্কারও পেলেন মাস না ঘুরতেই। অস্ট্রেলিয়ার মিচেল মার্শ এবং ওয়েস্ট ইন্ডিজের হেডেন ওয়ালস জুনিয়রকে পেছনে ফেলে আইসিসির মাস সেরা ক্রিকেটারের পুরস্কার জিতে নেন বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান। মুশফিকুর রহিমের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে চলতি বছরই শুরু হওয়া এই পুরস্কার জিতলেন সাকিব আল হাসান। পরাগ আরমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। করোনায় আরো 237 জনের মৃত্যু। লকডাউন শেষে খুলেছে অফিস আদালত। গণপরিবহনের ঠাসাঠাসি, শপিং মলে ভিড়। বরাদ্দের চেয়ে টিকা প্রত্যাশীর সংখ্যা অনেক বেশি। রাজধানীতে বিশৃঙ্খলা চলছে। চীন থেকে 6 কোটি ডোজ ভ্যাকসিন কিনছে সরকার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।